জাতির সামনে একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। 2008 সালের পরের থেকে এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। কোনো সময় রাত্রে হয়েছে, কোনো সময় গভীর রাত্রে হয়েছে, কোনো সময় পাশের কক্ষে হয়েছে, কোনো সময় নির্বাচন হয় নাই। বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছে, যার কারণে দেশে লুটতরাজের একটা শাসন কায়েম হয়েছিল। গত 200 বছরে আওয়ামী লীগ যেভাবে লুটতরাজ করেছে, টাকা পাচার করেছে, মন্ত্রীরা বিদেশে ঘর ক্রয় করেছে, এই ধরনের নজির পৃথিবীতে কোনোখানে নাই। আপনারা দেখেছেন একজন মন্ত্রী কয়েকশো ঘরবাড়ির মালিক, এবং এই যাবৎ যে টাকা পাচার হয়েছে বা খেলাপি ঋণ হয়েছে, আমি খেলাপি ঋণ সম্বন্ধে বলবো। খেলাপি ঋণ বর্তমানে প্রায় 6 লক্ষ কোটি হাজার টাকার উপরে। যদি খেলাপি ঋণে এত হয়, পাচার হয়েছে এর থেকে দ্বিগুণ বা আরও বেশি, তাহলে একটা দেশের অর্থনীতি কিভাবে ঠিক থাকতে পারে? হাসিনা যায় নাই, তিনি যাওয়ার আগে এই দেশের অর্থনীতি, সমাজনীতি, বিচার ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত সব কিছু তিনি ধ্বংস করে দিয়েছেন। এই ধ্বংস করার পিছনে মূল লক্ষ্য ছিল, তিনি মনে করেছিলেন বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করবেন। কিন্তু তিনি এটা ভুলে গেছিলেন, কারণ তিনিও যুদ্ধ করেন নাই, তার বাবাও যুদ্ধ করে নাই, তার দলের লোকেরাও যুদ্ধ করে নাই। 1971 সালের যুদ্ধের মাধ্যমে এই দেশ আমরা স্বাধীন করেছিলাম। সুতরাং এই স্বাধীনতার পিছনে কি ছিল, কিভাবে এই দেশ স্বাধীন হয়েছে, কত লোক এখানে শহীদ হয়েছে, এই ব্যাপারে হাসিনার কোনো জানা ছিল না। যার কারণে তিনি এসেছিলেন শেখ মুজিবের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি এই প্রতিশোধ সঠিকভাবে নিয়েছেন এই জাতির উপরে। আজকে এই জাতি বিভিন্নভাবে পঙ্গু অবস্থা থেকে এই জাতিকে সঠিক জায়গায় ফিরে নিয়ে আসা বর্তমান সরকারের পক্ষে আদৌ সম্ভব না। সেজন্য আমরা মনে করি একটা জাতীয় সংসদ নির্বাচন অত্যাবশ্যক। তারা বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে আসছে। কোনো সময় বলে স্থানীয় সরকার নির্বাচন, কোনো সময় বলে এটা, কোনো সময় বলে এটা। এটা মূলত কাজ হলো প্রধান নির্বাচন কমিশনারের। তিনি তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান হবেন, যা প্রধান আছেন, তার সাথে পরামর্শ করে একটা তারিখ ঘোষণা করবেন। এখন দেখছি কখনো প্রেস সেক্রেটারি কথা বলে, কখনো উপদেষ্টারা কথা বলে। উপদেষ্টারা নিজের কাজ করছে না, কিন্তু ভারত ইলিশ মাছ কীভাবে পাঠাবে, পলিথিন কিভাবে বাজার থেকে উঠে নেবে, এইগুলি হলো তাদের সংস্কার। আসল জনগণের সমস্যার দিকে তারা কোনো দৃষ্টিপাত করছে না। সুতরাং আমরা আজকে দাবি করছি সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয়, তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। কারণ আমাদের দীর্ঘ 15 বছরের আমাদের যে ত্যাগ তিতিক্ষা, 5 আগস্ট এমনি আকাশ থেকে নামে আসে নাই। 5 আগস্ট হয়েছে আমাদের কর্মফলের কারণে। কারণ 15 বছর আমরা এই সরকার বিরুদ্ধে আন্দোলন করেছি, জনগণকে প্রস্তুত করেছি, যার কারণে ছাত্র জনতা যখন জুলাই মাসে আন্দোলন শুরু করলো, সেটা সফল হয়েছিল। কারণ মাঠটা উত্তপ্ত করেছিল কে? মাঠটা উত্তপ্ত করেছে রাজনীতিবিদেরা। আর যদি কেউ মনে করে 5 তারিখ বোধহয় তারা বিশ্ব বিজয় করেছে, আসলে বিশ্ব বিজয় করে নাই। এই সরকার বা পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন সবচেয়ে প্রথমে শুরু হয় 1947 সালে স্বাধীনতার পর থেকেই। ভাষা আন্দোলন নিয়ে শুরু হয়। এরপরে ছাত্ররা বিভিন্ন সময় 62 সালে, 69 সালে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সর্বশেষ আন্দোলন এটা রূপ নিয়ে
মুক্তিযুদ্ধে 1971 সালে মার্চ মাসে যখন ঘরে ঘরে পতাকা উত্তোলন হয় এবং জনগণ এক দফার দাবিতে চলে আসে, সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা আসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে। তিনি যারা 5ই আগস্ট বিজয় লাভ করেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, তারা কেউ জেলে যায় নাই। কিন্তু রাজনীতিবিদেরা অনেকেই জেলে গিয়েছিল, অনেকের শাস্তি হয়েছে, অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, অনেকে সর্বশান্ত হয়েছে। সুতরাং আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকেও অনুরোধ করব, আপনি মনে করেন না 5ই আগস্ট আপনি বিজয় লাভ করেছেন। এই বিজয় এসেছে দীর্ঘদিনের আমাদের শ্রমের কারণে। সুতরাং আমাদের এখন দাবি হলো সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের পর আমরাই সিদ্ধান্ত নেব, যারা নির্বাচিত হবে তারাই সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকারের নির্বাচনগুলি কখন কিভাবে হবে। অন্যথায় আমি আবারই বলছি, একবার বলেছি, আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। আমি বিএনপিকে অনুরোধ করব, আমরা সর্বাগ্রে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছি একটা জাতীয় ঐক্য প্রয়োজন। এখন আপনারা এটা উপলব্ধি করছেন জাতীয় ঐক্য প্রয়োজন। 6 মাস পরে আমরা 8ই আগস্ট এই কথাটা বলেছিলাম। প্রত্যেকটা রাজনৈতিক দলকে বসে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে আপনাদের কর্মকাণ্ড এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, এটার বাইরে কোনো কর্মকাণ্ড হবে না। আপনারা সংস্কার করেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরাও চাই সংস্কার। আমরা চাই যে সমস্ত দুর্নীতিবাদেরা, লুটেররা টাকা লুণ্ঠন করেছে, ব্যাংকের টাকা লুণ্ঠন করে খেলাপি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু আজকে 6 মাসের মধ্যেও আমরা দেখছি না কোনো বড় বড় ব্যবসায়ীরা অ্যারেস্ট হয়েছে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে। বরং আমাদের কাছে সংবাদ আছে কোনো কোনো রাজনৈতিক দল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে, অর্থাৎ আমরা আন্দোলনের সাথে বেইমানি করছি। আমাদের দাবি, আবার আমি বলবো, আওয়ামী লীগের যে সমস্ত দুষ্কৃতিকারীরা, দুর্নীতিবাজরা, লুটেররা, গণতন্ত্র হত্যাকারীরা, মানুষের মানবাধিকার ধ্বংসকারীরা, নির্বাচন যারা বানচাল করেছে এবং গণতন্ত্র যারা ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। 6 মাস হয়ে গেল, কাকেও এখনো কাঠগড়ায় দাঁড়াইতে আপনারা পারেন নাই। তাদের এতদিনে কয়েকজনের শাস্তি হওয়া উচিত ছিল। যে সমস্ত লোকেরা হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কাজ করেছে, আমরা আশা করেছিলাম তাদেরকে বরখাস্ত করবেন, কিন্তু আপনারা তাদেরকে বদলি করছেন। বদলি করলে হচ্ছে কি, সাপ ভিতরে থেকে যাচ্ছে ঘরের ভিতরে। সাপগুলিকে মেরে ফেলতে হবে, কারণ এগুলি বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু। এই শত্রুদেরকে রেখে এখানে নির্বাচন করলে কোনো লাভ হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। এবার আসে অন্যান্য ব্যাপারে। পরিবেশ, ঢাকা এখন সর্বনিম্নে, সবচেয়ে উপরে। বাংলাদেশের উপরে পরিবেশের ব্যাপারে আর কোনো রাষ্ট্র নাই। বাংলাদেশ এখন 1 নম্বরে অবস্থান করছে, অথচ এই সরকারের পক্ষ থেকে পরিবেশ ঠিক করার ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখছি না। পলিথিন নিয়ে কাজ করছে। আমরা পলিথিন নিয়ে কাজ করার জন্য আপনাদেরকে দায়িত্ব দিই নেই, আপনাদেরকে দায়িত্ব দিয়েছি যেগুলি মোটা দাগের সংস্কার প্রয়োজন সেগুলি আপনারা করবেন, জনগণের স্বাস্থ্য উন্নতির জন্য যা প্রয়োজন সেটা করবেন। সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকাতে পাহাড় কাটা হচ্ছে, সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই পাহাড়গুলি কাটার ফলেও ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। পাচার করা অর্থ সম্বন্ধে আমি আগেই বলেছি, পাচার করা অর্থ আজকে 6 মাস হয়ে গেল, তাদের কাছে উদ্ধার করার কোনো ব্যবস্থা আমরা দেখছি না।
যাদেরকে আপনারা জেলে নিয়েছেন তারা জামায়া ধরে মুরগি খেয়ে দিন কাটাচ্ছে এবং তাদের মোবাইল টেলিফোনের মাধ্যমে 1-2 ঘন্টা কথা বলে হাসিনার সাথে তারা যোগাযোগ করছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা আছে তাদের সাথে যোগাযোগ করছে, যার কারণে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় কর্মসূচি আওয়ামী লীগ পালন করছে। পক্ষান্তরে এগুলো আওয়ামী লীগেরই কর্মসূচি, নাম দেওয়া হচ্ছে অন্যান্য দলের। কখনো সচিবালয়ে আগুন, কখনো এখানে মারামারি, কখনো ওখানে হত্যাকাণ্ড, কখনো কারো গলা কাটা হচ্ছে। এগুলির পিছনে হচ্ছে সব শেখ হাসিনা এবং তার লোটা বাহিনী। লোটা বাহিনীর বিরুদ্ধে আমরা বহুবার বলেছি আপনারা তাদেরকে বরখাস্ত করেন, বদলি করা কোনো সমাধান নয়, তাদেরকে অবসর দেওয়া কোনো সমাধান নয়। তারা এই জাতির অর্থ সম্পদ ধ্বংস করেছে, সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল। সুতরাং তাদেরকে বরখাস্ত করে প্রয়োজন উল্টা লটকায়ে সরওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ এই টাকা কারো বাপের টাকা না, এই টাকা হলো সাধারণ মানুষের টাকা। এই টাকা তারা লুণ্ঠন করে জেলখানায় মুরগি খেয়ে দিন কাটাবে, আর আমরা এখানে ঘাস কাটবো। এই তত্ত্বাবধায়ক সরকারের এটা চিন্তা করা উচিত না। আপনারা এটাও দেখেছেন রাস্তায় প্রত্যেক দিন নির্মম হত্যাকাণ্ড ঘটছে, এই হত্যাকাণ্ড থামছে না এবং ছিনতাই রাহাজানি রাস্তায় বহুগুণ বেড়ে গেছে। মাদক দ্রব্যের ব্যবসা প্রসার লাভ করছে। মাদক বন্ধ করার কোনো ব্যবস্থা এই সরকার দৃশ্যত করে নাই। যখন যার ইচ্ছে রাস্তা বন্ধ করে দাবি দেওয়া আদায়ে ব্যস্ত, মনে হয় দেশে হরিলুট চলছে। রাস্তায় কর্মসূচি পালন করলে অন্তর্বর্তীকালীন সরকার দাবি দেওয়া মেনে নিচ্ছে, সুতরাং মানুষ আরও উৎসাহিত হচ্ছে। যখন দাবি দেওয়া মানে নেওয়া হচ্ছে তখন বাকিরা মনে করে আমরাও আমাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামি। সরকারকে এগুলি কঠোর হস্তে দমন করতে হবে। এই সরকারের পক্ষে এগুলি দমন করা আর সম্ভব না, যার জন্য আমরা জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছি। রাজনৈতিক দলের অনেকগুলি রাজনৈতিক দলের আবদারের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় পদায়ন করা হচ্ছে। আমাদের অনুরোধ হবে আপনারা পদায়ন করেন, কিন্তু পদায়ন করার আগে তার ইতিবৃত্তান্তগুলি বের করে নিতে হবে। এই লোকটা এই পদের জন্য উপযুক্ত কিনা, তার মাধ্যমে দেশের উপকার হবে কিনা। আমাকে খুশি করার জন্য, রাজনৈতিক দলকে খুশি করার জন্য তাদের লোকগুলি আপনি বিভিন্ন জায়গায় বসায় দেশের জন্য দুর্ভোগ ডেকে নিয়ে আসবেন, এটা কোনো প্রকারে গ্রহণযোগ্য নয়। ভারত থেকে বারবার বলা হচ্ছে মৌলবাদ নতুনভাবে বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আমরা ভারতের উদ্দেশ্যে বলবো পৃথিবীতে প্রত্যেকটা লোক মৌলবাদী। কেন মৌলবাদী? আমি মুসলমান হিসেবে আমি ইসলাম ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করি, সুতরাং আমি মৌলবাদী। একজন হিন্দু তার ধর্মের মৌল মন্ত্রে সে বিশ্বাস করে, তাহলে সে মৌলবাদী। একজন খ্রিস্টান তার ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করে, একজন বুদ্ধিস্ট সে তার ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করে। সুতরাং প্রত্যেকটা মানুষ মৌলবাদী। এখানে কথা হচ্ছে এক্সট্রিমিজম, যে ধর্মান্ধ। আমরা কিন্তু ধর্মান্ধ নই, বাংলাদেশের লোক। আমরা অবশ্যই মৌলবাদী, কারণ আমরা আমাদের ধর্মে বিশ্বাস করি। এখানে প্রশ্ন হচ্ছে এক্সট্রিমিস্ট কিনা, ধর্মকে পুঁজি করে তারা কোনো হত্যাকাণ্ড ঘটাচ্ছে কিনা, অন্যদের উপর কোনো অত্যাচার করছে কিনা। বাংলাদেশে কোনো ধর্মের লোকের উপরে অত্যাচার হচ্ছে না। আমরা খুব সহনশীল, কারণ ইসলাম ধর্ম এটা কাকে অনুমতি দেয় না। আমার রসুল এটা বলে গেছে, এটা হলো শান্তির ধর্ম। আমরা সকলের সাথে সমান আচরণ করতে চাই, সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই আমাদের ব্যাপারে কেউ হস্তক্ষেপ না করুক, কেউ নাক না গলাক। ভারতের নাক গলানি, ভারতের তদারকি বাংলাদেশে আর কখনো চলবে না। কোনো রাজনৈতিক দল ভারতের কাছে মাথা নত করে কাজ করে যাচ্ছে। আমরা তাদেরকে অনুরোধ করব, আল্লাহর উপর ভরসা করেন।
আমার নবীর উপর ভরসা করেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাওয়াক্কালতু আলাহি, আল্লাহর উপর ভরসা করো, আমার উপর ভরসা করো। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পথ দেখাবো। কোনো মানুষ কাকেও কিছু দিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনই দেয়। বায়ু দূষণ সম্বন্ধে আমি বলেছি আপনাদেরকে, করার পরে প্রাইভেট প্র্যাকটিস করবেন। এখন তো ডাক্তারের ছড়াছড়ি, ডাক্তার তো বাইরে চলে যাচ্ছে, সুতরাং চলবে না। আমি কর্নেল ওলি হিসাবে আমি আরেকটা সংগ্রাম করার জন্য প্রস্তুত আমার এই বয়সেও, কিন্তু জনগণকে অসহায় অবস্থায় আমরা রেখে যেতে চাই না। আমরা চাই আমাদের দেশের জনগণ যে কারণে যুদ্ধ করেছিল, আত্মাহুতি দিয়েছিল, শাহাদত বরণ করেছিল, সেটার প্রতি সম্মান রেখে আমরা মৃত্যু জনগণের পাশে থাকব, জনগণের পাশে থেকে জনগণের মঙ্গলের জন্য কাজ করব। কেউ যদি মনে করে কোনো দলের সেবা দাস হিসেবে কাজ করব, কোনো মন্ত্রীর সেবা দাস হিসেবে কাজ করব, কোনো দেশের সেবা দাস হিসেবে কাজ করব, তারা বোকার সর্বে বসবাস করছে। আমরা দেশের জনগণের জন্য যেটা মঙ্গল, আমাদের নিজস্ব কর্মসূচি আছে, আমরা আমাদের কর্মসূচির থেকে বিচ্যুত হই নাই। আমাদের কর্মসূচির সাথে যদি অন্য দলের কর্মসূচি মিলে আমরা একটা আপোষ রপার মাধ্যমে এটা সমন্বয় করব। আমরা আপাতত বিএনপির সাথে আছি, কারণ তাদের কর্মসূচি এবং আমাদের কর্মসূচি প্রায় সেম, হয়তো 5% 10% ডিফারেন্ট থাকতে পারে। আমি বিএনপিকেও বলবো আপনারা একটা উদ্যোগ নেন, সমমনা দলগুলিকে ডাকেন, ডেকে ঐক্যবদ্ধ একটা কর্মসূচি প্রণয়ন করেন এবং সরকারের কাছে কর্মসূচিটা জানান দেন যে আপনাদেরকে এই কাজগুলি করতে হবে, এই কাজগুলি না করলে আগামী এতদিন পরে আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব। এখানে কাকেও ফ্রি টিকিট দেওয়ার জন্য আমরা আসি নাই, এবং আমি বিশেষ করে বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। আমি যতদিন বেঁচে আছি আমি কাকেও ফ্রি টিকিট দেব না। ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে জনগণের মঙ্গলের জন্য যেটা করার দরকার আমরা সেটা করে যাব এলডিপির পক্ষ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর একটা প্রশ্ন আছে, গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাসের দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন তিনি অভিজ্ঞ লোক, তাকে আমি অনুরোধ করব নতুন গ্যাস কূপের অনুসন্ধান করেন। এখানে অসময়ে এখন বিশ্ববাজারের দাম ঊর্ধ্বগতি, বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি। এই সময় গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করবেন না। সরকারের যদি কিছু ক্ষতিও হয় সেটা আপনাদেরকে সহ্য করে নিতে হবে। পার্বত্য চট্টগ্রাম অশান্ত হচ্ছে, এটা কেন অশান্ত হচ্ছে? কারণ হাসিনা ভারতবর্ষকে খুশি করার জন্য একটা চুক্তি করেছিল। হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে জানতো না নিজের দেশের কোনো লোকের সাথে চুক্তি হয় না, এটা চুক্তি হয় এক দেশের সাথে অন্য দেশের। সুতরাং হাসিনাকে এইটার কারণেও, দেশদ্রোহিতার কারণে, জনগণের ক্ষতির করার কারণে হাসিনার বিরুদ্ধে অন্য একটা মামলা হতে পারে সরকারের পক্ষ থেকে। হিলট্র্যাক্টের ব্যাপারে আর্মিকে আরও সতর্ক অবস্থানে যেতে হবে, কোনো অবস্থাতে যেন অবৈধ প্রবেশকারীরা হিলট্র্যাক্টে ঢুকতে না পারে। এবং যে সমস্ত স্পর্শকাতর জায়গায় বিদেশিদেরকে জায়গা দেওয়া হয়েছে, যেমন মিরেশ্বরী এলাকাতে কোনো কোনো দেশকে 1000 একর জায়গা দেওয়া হয়েছে। আমি গত মিটিংয়েও ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করেছি এই জায়গা অনতিবিলম্বে বাতিল করেন, কারণ এখানে যদি 1000 একর জায়গার উপর তার লোকজন নিয়ে বসে যায় তাহলে চট্টগ্রাম এলাকা বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা করতে দেওয়া যাবে না। অনেকগুলি বন্দর আপনারা করেছেন, স্থলবন্দর করেছেন, এগুলির কোনো আবশ্যকতা নাই। পত্রিকাতে এসেছে হাজার হাজার কোটি টাকা হাসিনা লুণ্ঠন করেছে এই বন্দরগুলি, তার মন্ত্রীরা, তার এমপিরা, তার লুচ্চা লাফাঙ্গারা এই কাজগুলি করে বাংলাদেশের জনগণের ক্ষতি করেছে। এখানে কোনো একটা কুকুরও এই বন্দরগুলি দিয়ে যাচ্ছে না। সুতরাং এই বন্দরগুলি অনতিবিলম্বে বন্ধ ঘোষণা করা হোক। দেশের মানুষকে মুক্তি দেন, দেশের মানুষকে জিম্মি করে নিজের আরাম আয়েশ করে দোজকের দিকে যাওয়ার জন্য চেষ্টা করেন না। আল্লাহ কাকেও ছেড়ে দেয় না, ছাড় দেয়, ছেড়ে দেয় না।
আমি কিন্তু বারবার হাসিনার সময় বলেছি, ভাগার সময় পাবেন না, পলানোর সময় পাবেন না, কাপড় নেওয়ার সময় পাবেন না, সেটাই হয়েছে। বর্তমান সরকারকেও বলবো, আপনাদের অবস্থাও ভালো না, আপনারাও সাবধান হয়ে যান। আপনাদেরকে হয়তো পলাইতে হইতে পারে। সঠিক সময় সঠিক পদক্ষেপ নেন, দেশটাকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, এলডিবি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা দুঃখজনক, যেমন আমি অত্যন্ত স্পষ্টভাবে বলি, আমি চট্টগ্রামে ছিলাম, আমার দলের অফিসের দায়িত্বে যিনি আছেন মাহবুব আমাকে একটা লেখা পাঠাইলেন। লেখাটা হলো, জামায়াতের আমির বলেছেন ওনারাই দেশপ্রেমিক এবং আর্মি দেশপ্রেমিক। আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি দেশপ্রেমিক না? আপনি তো মুক্তিযুদ্ধ শুরু করেছেন। আমি তাকে উত্তর দিলাম, প্রত্যেকটা জিনিসের উত্তর দিতে হয় না। জাতীয় রাজনীতি করতে গেলে অনেক জিনিসগুলি নীরবে সহ্য করতে হয়। কামড়াকামড়ি করলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। সরকার যারা আছে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হবে এবং হাসিনা ফিরে আসার পথ সুগম হবে। হাসিনা মানে হাসিনার লোটা বাহিনীরা আবার ফিরে আসবে। লোটা বাহিনীরা তো আপনারা দেখেছেন, সচিবালয়ের অভ্যন্তরও তারা স্যুটকোট পরে সরকারের বিরুদ্ধে মিছিল করেছে। এই সাহস পায় কোথায়? লোটা বাহিনী থাকার কারণে ডক্টর ইনু যদি প্রথম রাত্রে 2020 সালে 2018 সালে যে সমস্ত টিএনও, যে সমস্ত ওসি, যে সমস্ত ডিসিএসপি দায়িত্ব পালন করেছে তাদেরকে যদি বরখাস্ত করত, তাহলে এই দিন ডক্টর ইউনূসকে দেখতে হতো না। তিনি নিজে নিজের জন্য বিপদ ডেকে এনেছেন। লোটা বাহিনীর সদস্যরা যারা সচিব ছিল, যারা হাসিনাকে বলেছে, যে সমস্ত ব্যবসায়ীরা বলেছে এখনো আপনার সাথে আছি, বিগত দিনেও ছিলাম, মরার পরেও থাকবো, তাদেরকে তো আমরা রাজনীতিবিদরা শেল্টার দিচ্ছি। তাদের থেকে আমরা টাকা নিয়ে তাদের পাশে আমরা অফিস করছি। তাদের অফিসে আমাদের লোক থাকছে বিভিন্ন রাজনৈতিক দলের। এটা নির্লজ্জভাবে এই কাজগুলি করা হচ্ছে। না হলে বড় বড় ব্যবসায়ীরা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয় নাই। কোনো বড় ব্যবসায়ী যারা হাসিনাকে বলেছিল মরার পরেও থাকবো, অর্থাৎ দোজখে যাবে হাসিনা, তার দোজখেও থাকবে। তো এই দোজখে যারা থাকবে তাদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে? শুধু জেলে নিয়ে গেলে হবে না, তাদেরকে আধা ঘন্টার জন্য উল্টা লটকাতে হবে। উল্টা লটকায়ে তাদের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করতে হবে। এই টাকাগুলি কাদের? এই টাকাগুলি জনগণের। জনগণের টাকা উদ্ধার করার কাজ এই সরকারের, কারণ আপনারা দায়িত্ব নিয়েছেন। আপনাদেরকে জনগণে বলে নাই, আপনারা ছাত্রদের কথায় দায়িত্ব নিয়েছেন, আপনারা 2-1 অ্যাডভাইজারের কথায় দায়িত্ব নিয়েছেন। আপনারা আমাদের সাথে পরামর্শ করেন নাই। আমরা যারা দেশ চালানোর অভিজ্ঞতা রাখি, আমাদের সাথে কোনো আপনারা আলোচনা করেন নাই, মত বিনিময় করেন নাই। সুতরাং আপনাদেরকে জবাবদিহি করতে হবে, তাদের কাছে টাকা উদ্ধারের জন্য ব্যবস্থা নিতে হবে। এখন তো আমি জানি তারা 2-3 ঘন্টা টেলিফোন ব্যবহার করে হাসিনার সাথে কথা বলছে, ভারতের সাথে কথা বলছে, আওয়ামী লীগের যারা লোটা বাহিনীর সচিবালয়ে আছে তাদের সাথে কথা বলছে, বিভিন্ন জায়গায় যারা আত্মগোপনে আছে তাদের সাথে কথা বলছে, বিভিন্ন জায়গায় আন্দোলন এবং ক্ষতিকারক কাজগুলি করার জন্য, গুপ্ত হত্যা করার জন্য তারা ব্যবস্থা নিয়েছে। তারা আমার যে সংবাদ, মার্চ পর্যন্ত তারা অনেকগুলি এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হবে। সুতরাং সরকারকে সতর্ক করে দিচ্ছি। আমি উত্তর দিয়েছি, তুমি যদি না বুঝে থাকো এটা দুঃখজনক। সীমান্ত নিয়ে আর কোনো কারো আছে? নাই। থ্যাংক ইউ। 1 মিনিট, পিছনের থেকে কে বলছে বলেন। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে ভারত বাংলাদেশের সীমান্তের ভিতরে কাঁটাতারের বেড়া দিতে চায়, এই নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। কাঁটাতারের বেড়া ভারতকে আমরা এটা বলবো, আপনারা মনে করেন না আপনাদের দেওয়া নাম বিজেপি আছে, এটা এখন বিজেপি না, এটা এখন বিডিআর। সুতরাং কোনো অন্যায় কাজ এই দেশের 18 কোটি মানুষ মেনে নেবে না। আমি আগেই বলেছি আমাদের সৈনিক সংখ্যা হচ্ছে 1 কোটির উপরে। 10 দিনের ট্রেনিংয়ে 1 কোটি লোক যুদ্ধের জন্য প্রস্তুত হবে। সুতরাং আমাদের সাথে ফাজলামি করে কোনো লাভ হবে না। আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করি। আমাদের উপর মাতবরি করবেন না।
আমাদের সাথে বন্ধুত্ব করেন, আমাদের জনগণের সাথে। সরকারের সাথে বন্ধুত্ব করলে কোনো লাভ হবে না। সরকার আসবে, সরকার যাবে। জনগণের সাথে সম্পর্ক করেন। ভারতের পেঁয়াজ এবং চাউল ছাড়া দিব্যি ভালোই চলছে বাংলাদেশ, কোনো অসুবিধা তো হচ্ছে না। ভারতের মুরগি ছাড়া তো বাংলাদেশ চলছে, ভারতের গরু ছাড়া তো বাংলাদেশ চলছে। সুতরাং ভারত থেকে আর গরু, মুরগি, আন্ডা এগুলি আনার কোনো প্রয়োজন নাই, চাউল আনার প্রয়োজন নাই। বিকল্প রাস্তা খুঁজে নেন, পেঁয়াজ আনার দরকার নাই। নিজের দেশে উৎপাদন বাড়ান। চাষাদের, কৃষকদেরকে বলবো নিজের দেশে উৎপাদন বাড়ান। জাপান যদি 6 গুণ বেশি উৎপাদন করতে পারে, আমরা 2 গুণ বেশি কেন উৎপাদন করতে পারবো না? তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। নিজের উপর নির্ভরশীল হই, আল্লাহর উপর আস্থা রাখি। আল্লাহর উপর যদি আস্থা থাকে, আমার রসুলের উপর যদি বিশ্বাস করি, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। All the best.